সংবিধান পড়ার সময় আমরা যে বিষয়গুলো দিয়ে খেয়াল রাখবো সেগুলো দেখি। সবার আগে দেখি এই তথ্যটা যে 6ই ডিসেম্বর 1946 ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী ভারতের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রতিষ্ঠা হয়। দেখো, আমি এই ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র যেমন WBP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হ্যাঁ, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI, এক্সাইজ ডিপার্টমেন্টের এক্সাম প্রভৃতি এক্সামের কথা মাথায় রেখে ডিফেন্স কেন্দ্রিক, এছাড়া আর্মি নেভি সমস্ত কিছুর জন্য কনস্টিটিউশনের এই এরিনাটাকে ফোকাস করা হয়। আমি ভিডিওটা এই এরিনায় তৈরি করছি। সেকেন্ড পয়েন্ট দেখো, যেটা তোমাদের জানতে হবে, 9 ডিসেম্বর 1946 নিউ দিল্লিতে গণপরিষদের বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন, ফার্স্ট অধিবেশন কিন্তু বসে কোথায়? 9 ডিসেম্বর 1946। ওই অধিবেশনে কিন্তু মুসলিম লীগ যোগদান করেনি। INC কিন্তু এর মূল হোতা ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রসঙ্গত এখানে তথ্য জেনে রাখো যে 9 ডিসেম্বর যে সভা গণপরিষদের বা কনস্টিটিউশনের প্রথম সভা হয়েছিল, কনস্টিটিউশনের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কিন্তু সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা উনি কিন্তু গণপরিষদের প্রথম অন্তর্বর্তীকালীন সভাপতি ছিলেন। নেক্সট দুদিন পরে 11 ডিসেম্বর 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির স্থায়ী সভাপতি নির্বাচিত করা হয়। তাহলে প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা হলো এই যে 18ই আগস্ট 1947 ভারত শাসনের জন্য গণপরিষদ পুনর্গঠিত হয় এবং সার্বভৌম গণপরিষদে পরিণত হয়। কারণ তখন কী হয়েছিল? কারণ মুসলিম লীগ কিন্তু ছেড়ে চলে গেছিলো। আমাদের কিন্তু 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি, তারপরে কিন্তু পাকিস্তান আর ইন্ডিয়া কিন্তু আলাদা হয়ে যায় ওই সময়। ডান দিকে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া পাকিস্তান কিন্তু ওই সময় আলাদা হয়ে গেছিলো। এইরকমভাবে ছিল চেহারা তৎকালীন সময়কার। পরবর্তী পয়েন্ট দেখব, 29শে আগস্ট 1947 সংবিধানের খসড়া রচনার জন্যে গণপরিষদ ডক্টর BR আম্বেদকরের সভাপতিত্বে ড্রাফটিং কমিটি গঠন করে। প্রসঙ্গত উল্লেখ্য যেটা বলার সেটা হচ্ছে, এই যে গণপরিষদ এতে 13টা কমিটি ছিল, যারা 13 কমিটি ছিল, 13টা কমিটি ছিল। হ্যাঁ, এর মধ্যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর BR আম্বেদকর। প্রসঙ্গত উল্লেখ্য যে কমিটিগুলোর কথা পরীক্ষায় আসে সেটা হলো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর BR আম্বেদকর। যে 13 কমিটি, 13টা কমিটি গঠন করা হয়েছিল, তার মধ্যে ড্রাফটিং কমিটি, ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান ছিলেন JB কৃপালিনী, আর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ, এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই 3টে কমিটির কথা কিন্তু পরীক্ষায় আসা যাওয়া করে, কোন কমিটির চেয়ারম্যান কে ছিলেন। পরবর্তী বিষয় যেটা দেখব সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949 সংবিধান রচনার কাজ শেষ হয় এবং রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়। তাহলে অ্যাডপ্টেশন ডে বলা হচ্ছে 26শে নভেম্বর 1949কে। তাহলে অ্যাডপ্ট করা হয়েছে কবে? 26শে নভেম্বর 1949। এটা খুব আসে পরীক্ষায়, সংবিধান কবে অ্যাডপ্ট করা হয়েছে। এর মধ্যে যেটা আমাদের জানতে হবে, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা ছিল, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সভা ছিল, তাতে মেম্বার ছিল 389 জন, মেম্বার ছিল 389 জন। এবারে দেখো এটাকে কীভাবে 389 জন কোন কোন জায়গা থেকে দিদি নিয়েছে? জনসংখ্যার নিরিখে বিভিন্ন জায়গা থেকে 1 to a million, এই লাইনটা পরীক্ষায় আসে, 1 to a million, প্রতি 10 লাখে একজন করে রিপ্রেজেন্টেটিভ কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নেওয়া হয়েছিল। এটা পরবর্তী সময়ে কমে 299 হয়ে যায়। কিন্তু কেন? কারণ মুসলিম লীগ কিন্তু কুইট করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে মুসলিম লীগ কিন্তু বেরিয়ে যায়, কারণ তারা পাকিস্তানের জন্য আলাদা কনস্টিটিউশন তৈরি করার জন্য। এটা কবে হয়েছিল? জুলাই 16, 1947। এটা কমে কত হয়েছিল? 389 থেকে কমে হয়েছিল 299। তো 389 থেকে কমে কত হয়েছে? 299। দেখো, আমি ততটুকুই আলোচনা করছি যেটুকু পরীক্ষায় আসে। হ্যাঁ, যেটুকু পরীক্ষায় আসে, বইতে অনেক কিছু লেখা আছে, এতটুকু দরকার নেই। যা বলছি সেটুকুই আলোচনা করছি, সেটুকুই লিখে রাখো। তো যে জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা, যে সংবিধানের অ্যাডপ্টেশন হয়েছে কবে? সংবিধানের অ্যাডপ্টেশন হয়েছে 26শে নভেম্বর 1949। এইবার দেখো, 26শে নভেম্বর 1949 সংবিধানকে অ্যাডপ্ট করা হলেও
অ্যাডপ্ট করা হলেও 26শে জানুয়ারি 1950 ভারতীয় সংবিধানকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। কার্যকর করা হয়েছে বা এনফোর্স করা হয়, পরীক্ষায় অপশানটা আসে এনফোর্স করা হয়। এটা দেখো, এটা তোমাদের পরীক্ষায় আসবে, কবে অ্যাডপ্ট করা হয়, কবে এনফোর্স করা হয়। তো এই যে 26শে নভেম্বর 1949 থেকে 26শে জানুয়ারি 1950 এতদিন রেডি করা হলো কেন এনফোর্স করতে, এর পিছনে একটা কাহিনী রয়েছে। কাহিনীটা কীরকম, কাহিনীটা বিস্তার করলে এরকম হয় যে 1929 সালের লাহোরে আইএনসির সভায় JL নেহরু বা জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজ ঘোষণা করেন এবং 1930 সালের 26শে জানুয়ারি লাহোরে জাতীয় পতাকা উত্তোলন করে ঘোষণা করেন পূর্ণ স্বরাজ বা আমরা স্বাধীন। সেই দিনটাকে স্মরণে রাখার জন্য 1930-এর সেই দিনটাকে স্মরণে রাখার জন্যই কিন্তু আমাদের কনস্টিটিউশন 26শে নভেম্বর 1949-এ অ্যাডপ্ট হওয়া সত্ত্বেও কিন্তু এনফোর্স করতে কিন্তু আমরা সময় নিয়ে নিই 26শে জানুয়ারি 1950 পর্যন্ত। প্রসঙ্গ উল্লেখ করা যাক আরেকটি পয়েন্ট, যেটা তোমাদের জরুরি পয়েন্ট হয়ে দাঁড়াবে, যে 13 ডিসেম্বর 1946 জওহরলাল নেহরু একটা অবজেক্টিভ রেজলিউশন তৈরি করেন, যা গৃহীত হয়েছিল 1947 সালের 22শে জানুয়ারি। আরেকটি জিনিস মনে রাখো তোমরা, 60টা দেশ ঘুরে 64 লক্ষ টাকা ব্যয় করে 11খানা সেশনের পরে 2 বছর 11 মাস 18 দিন পর এই সময়টা আসে। সংবিধান রচনা করতে কত টাকা ব্যয় হয়েছিল আর কতদিন লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন পরে ভারতের সংবিধান কিন্তু রচিত হয়। ভারতের সংবিধান রচিত হতে কিন্তু 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল। তো এখানে একটা জিনিস জানতে হবে, 1950-এর 26শে জানুয়ারি যে সংবিধান ছিল তাতে লেখা ছিল কি, সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অর্থাৎ সোভার্জিয়ান SOVEREIGN সোভার্জিয়ান মানে সার্বভৌম, গণতান্ত্রিক মানে ডেমোক্রেটিক, প্রজাতন্ত্র মানে রিপাবলিক, এইটি লেখা ছিল হচ্ছে প্রথমে। এইবার দেখো সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা প্রিয়াম্বেল, সেখানে কিন্তু কথাগুলো কীভাবে সাজানো আছে দেখো, বাঁদিকে দেখলে দেখতে পাই সোভার্জিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তো সবার আগে প্রসঙ্গত এটা বলে নিই, দেখো যে প্রথম যখন ছিল তখন কী ছিল, সোভার্জিয়ান ছিল, ডেমোক্রেটিক ছিল, রিপাবলিক ছিল। এরপরে 1976 সালে সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটো যোগ করা হয়, অর্থাৎ কোনটা, সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট আর সেকুলার, এই কথা দুটো কিন্তু যোগ করা হয়েছিল কবে, 1976-এ সোশ্যালিস্ট আর সেকুলার এই কথা দুটো কিন্তু যোগ করা হয়েছে সংবিধানে। এটা হবে 42তম 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু যোগ করা হয়েছে। তো দেখো এখান থেকে কী প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই পয়েন্টটা খুব জরুরি, কবে এই ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক এই শব্দ দুটো সংবিধানে যোগ করা হয়। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, দেখো দুটো কথা রয়েছে এখানে, লিবার্টি আর ফার্টার্নিটি, এই কথা দুটো কিন্তু ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের অনুপ্রেরণায় কিন্তু এই লিবার্টি আর ফার্টার্নিটি কথা দুটো কিন্তু যোগ করা হয়েছে। সাম্য ও সৌভ্রাতৃত্ব, এই স্বাধীন ও সৌভ্রাতৃত্ব, এই কথা দুটো কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের ইন্সপিরেশনে নেওয়া। আর একটা কি জানতে হবে, এই অর্ডারটা জানতে হবে, এই যে সোভার্জিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই কথাগুলোর ক্রোনোলজিটা পরীক্ষায় দেয়। এটা মনে রাখার জন্য টিপ বলি, ডিকশনারির পেছনে যেটা আছে না সেটাই সামনে হয়, যেমন SOV, তারপরে SOC, তারপর SEC, ডিকশনারির পেছনটা প্রথম দিক থেকে আছে, SOV, SOC আর SEC। বাংলা যদি বলি তাহলে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ভারতবর্ষকে এইভাবে বর্ণনা করা হয়। তবে আমরা দেখলাম যে কনস্টিটিউশনের অ্যাডপ্টেশন কবে হয়েছে, কনস্টিটিউশন এনফোর্সমেন্ট কবে হয়েছে। এবার আমরা একটু দেখে নিই যে কোন দিনটাকে কী বলছে। দেখো যেগুলো মনে রাখার দরকার হয় পরীক্ষার জন্য, 26শে নভেম্বর 1949
এই দিনটাতে আমরা কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করি। নেক্সট যেটা দরকার হবে সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করেছিল 22শে জুলাই 1947। এই ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইন করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু এই ন্যাশনাল ফ্ল্যাগকে ডিজাইন করে। কনস্টিটিউশন এনফোর্সমেন্ট করা হয় 26শে জানুয়ারি 1950। এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করা হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ইলেক্ট হয়েছিলেন প্রথম রাষ্ট্রপতি হিসেবে। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এইবার দেখো, কনস্টিটিউশন যখন গঠন করা হয়, যখন শুরু হয়েছিল, তখন কনস্টিটিউশনের পার্ট ছিল একটা প্রিয়াম্বেল বা মুখবন্ধ, 395টা আর্টিকেলস বা ধারা এবং 8টা শিডিউল বা তফসিল। বর্তমানে যেটা আছে সেটা একটা প্রিয়াম্বেল, আর্টিকেল রয়েছে 450টারও বেশি, শিডিউল বর্তমানে 12টা। আর দেখো, পার্ট ছিল, শুরুতে পার্ট ছিল বা অধ্যায় ছিল 18টা, বর্তমানে অধ্যায় 22টা। এখন বর্তমানে অধ্যায় আছে 22টা পার্ট। এটাও পরীক্ষায় আসে, কতগুলো পার্ট রয়েছে, কতগুলো অধ্যায় রয়েছে। এবার প্রশ্ন দেখো, ভারত কমনওয়েলথের সদস্য হয় 1949 সালে। কমনওয়েলথ বলতে কী বুঝবো? কমনওয়েলথ বলতে বোঝায় যে ব্রিটিশরা আগে যে জায়গাগুলোতে উপনিবেশ স্থাপন করেছিল সেই জায়গাগুলোকে কিন্তু কমনওয়েলথ একসাথে বলা হয়, ব্রিটিশ কমনওয়েলথ। এইবার পরবর্তী প্রশ্ন যেটা জানতে হবে তোমাদের, যে ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্র বা ন্যাশনাল অ্যান্থেম অ্যাডপ্ট করা হয় 24শে জানুয়ারি 1950। ভারতের ন্যাশনাল অ্যান্থেম কিন্তু জনগণমন। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জনগণমনকে অ্যাডপ্ট করা হয়েছিল, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করেছিল এটাকে 24শে জানুয়ারি 1950। প্রসঙ্গত আগেই উল্লেখ করা হয়েছিল, কনস্টিটিউশনের যে স্ট্রাকচারাল পার্ট, আমাদের কনস্টিটিউশনের যে স্ট্রাকচারাল পার্ট বা গঠন, সেটা নেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। বেশিরভাগটাই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া। তবে ভারতের সংবিধানের বেশিরভাগ অংশ 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হলেও ভারত কিন্তু ভিন্ন ভিন্ন দেশের সংবিধান থেকে এগুলোকে ভিন্ন রকম জিনিস কিন্তু আমাদের সংবিধানের মধ্যে অ্যাডপ্ট করেছে। যেমন মৌলিক অধিকার, নির্দেশাত্মক নীতি, এগুলো পলিটিক্যাল পার্ট, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। এগুলো নিয়ে ভারতের সংবিধানকে পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানে পরিণত করা হয়েছে। সংবিধান সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা অলিখিত। যেমন আমাদের ভারতবর্ষে দেখো লিখিত সংবিধান রয়েছে। ভারতে এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ার কনস্টিটিউশন কি লিখিত, কিন্তু ব্রিটেনের কনস্টিটিউশন কিন্তু অলিখিত সংবিধান। এটা আসে পরীক্ষায়, কোন দেশে অলিখিত সংবিধান রয়েছে? উত্তর হবে ব্রিটেনে কিন্তু অলিখিত সংবিধান রয়েছে। ভারতীয় সংবিধানের কয়েকটি বৈশিষ্ট্য হলো, এটা বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এটা আংশিক পরিবর্তনশীল এবং আংশিক পরিবর্তন করা যায় না, কিছুটা নমনীয়, কিছুটা কঠোর বলা হয়। সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে, যুক্তরাজ্যীয় শাসন ব্যবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি ভারতের যে কনস্টিটিউশনাল বেস বা ভারতের সংসদ, তা কিন্তু না ফেডারাল না ইউনিটারি, মানে না যুক্তরাজ্যীয় না কেন্দ্রীয়, মিলেমিশে তৈরি হয়েছে কোয়াসি ফেডারাল। এই শব্দটা মনে রাখো, ভারতের যুক্তরাজ্যীয় কাঠামো কিন্তু কোয়াসি ফেডারাল। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র সমস্ত ক্ষমতার অধিকারী এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রাজ্য কেন্দ্র মিলে সমস্ত ক্ষমতার অধিকারী। এছাড়া দেখো, ভারতের সংবিধানের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন ধর্মনিরপেক্ষতা। দেখব ভারতের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা বা মুখবন্ধ। এই মুখবন্ধ কি বলা আছে একটু দেখা যাক। দেখো, ভারতের মুখবন্ধে কিন্তু ভারতের সংবিধানের সমস্ত গঠন চরিত্র কিন্তু এই মুখবন্ধতেই দেওয়া রয়েছে।
ভারতের সংবিধানের গঠন চরিত্র কিন্তু মুখবন্ধ থেকে রয়েছে। আর মুখবন্ধের যে অবজেক্টিভ রেজলিউশন সেটা নিয়ে আসেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এই মুখবন্ধের এই শব্দগুলো নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। এবার দেখো, এই যে সংবিধানে একটা মুখবন্ধ থাকতে হবে, এই সংবিধানের মুখবন্ধ থাকতে হবে, এই আইডিয়াটা আনা হয়েছিল আমেরিকার কনস্টিটিউশন থেকে, ইউএসএ কনস্টিটিউশন থেকে। এই যে প্রিয়াম্বেলের কনসেপ্টটা কিন্তু নিয়ে আসা হয়। দেখো, আমরা এর আগেই আলোচনা করেছি সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই শব্দগুলো কিন্তু 42তম সংশোধনী 1976 সালে কিন্তু এর মধ্যে অ্যাডপ্ট করা হয়। এর মধ্যে সোভার্জিন, বাংলাদেশ সার্বভৌম, অর্থাৎ ফ্রি টু ফলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পলিসিস। যে দেশ সার্বভৌম হবে সে কিন্তু নিজস্ব সিদ্ধান্ত নিজেই নেবে, কোনো দ্বিতীয় বা তৃতীয় দেশের হস্তক্ষেপ কিন্তু তার মধ্যে থাকবে না। সোশ্যালিস্ট মিন্স কনসেন্ট্রেশন অফ পাওয়ার অ্যান্ড মানি, অর্থাৎ সমাজতান্ত্রিক হবে। সেকুলার মিন্স নো পার্টিকুলার রিলিজিয়ান, অর্থাৎ ধর্মনিরপেক্ষ। সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষর অর্থ কি? সকল ধর্মের সমান অধিকার ভারতবর্ষে কিন্তু বর্তাবে, সকল ধর্মের সমান অধিকার। সেকুলার, ভারতবর্ষ একটা সেকুলার দেশ। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ মানে জনগণ দ্বারা নির্বাচিত সদস্য দেশকে শাসন করবে, ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ। রিপাবলিক মানে সমাজতান্ত্রিক, মানে এখানে কোনো রাজতন্ত্র বা কোনো পরিবারতন্ত্র এখানে কিন্তু রাজত্ব করতে পারবে না। তো এই শব্দগুলোর অর্থ কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে সেকুলার মিন্স নো পার্টিকুলার রিজিয়ন, সোভার্জিয়ান মিন্স ফ্রি টু ফলো ইন্টারনাল এক্সটার্নাল পলিসিস, এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। এই শব্দগুলোর অর্থ তোমরা দেখে রেখো। নেক্সট যেটা দেখবো, প্রিয়াম্বেল কিন্তু জাস্টিফিকেবল না, প্রিয়াম্বেলকে কিন্তু জাস্টিফিকেশন করা যাবে না। এবার দেখবো ভারতের সংবিধানের কিছু গঠন বা নেচার, কীরকম ভারতের সংবিধানের টাইপটা। দেখো, ভারতের সংবিধান হচ্ছে ডাবল সিট অফ গভর্নমেন্ট। ভারতে কেন্দ্রে একটা সরকার আছে, রাজ্যে একটা সরকার আছে। ভারতে কেন্দ্রে একটা সরকার আছে, যেটা বলছিলাম যে ভারতে দেখো ভারতের সংবিধানের যে নেচারগুলো রয়েছে ভারতের, তো দেখো ভারতে কেন্দ্রে দিল্লিতে একটা গভর্নমেন্ট রয়েছে এবং সমস্ত রাজ্যগুলোতে একটা করে নিজস্ব গভর্নমেন্ট কিন্তু রয়েছে। ডিভিশন অফ পাওয়ার, কিছু ক্ষেত্রে কেন্দ্র বা ইউনিয়ন কিছু পাওয়ার ভোগ করে, কিছু ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট কিছু ক্ষমতা ভোগ করে, আবার কিছু বিষয়ের উপরে কিন্তু যৌথ ক্ষমতার ভাগ রয়েছে বা যৌথ তালিকার যে তালিকাগুলো আমরা একটু পরে দেখছি, সে বিষয়গুলো কিন্তু রয়েছে। এবার দেখো, এগুলো ছিল সমস্ত ফেডারেল ফিচার। ফেডারেল ফিচার বলতে কি বোঝায়? যুক্তরাজ্য পরিকাঠামোর অংশ। আর কিছু ইউনিটারি ফিচার রয়েছে বা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ফিচার রয়েছে, যেমন সিঙ্গেল সিটিজেনশিপ। সাধারণত যে দেশে ফেডারেল সিস্টেম বা যুক্তরাজ্যীয় শাসন ব্যবস্থা চলে, সেখানে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ থাকে, অর্থাৎ একবার সে দেশের নাগরিক, একবার সে নির্দিষ্ট রাজ্যের নাগরিক। এক্সাম্পল যেমন ইউএসএতে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ রয়েছে। কিন্তু আমাদের দেশে ফেডারেল স্ট্রাকচার গঠন করা থাকলেও আমাদের দেশে কিন্তু ইউনিটারি ফিচারে বা এক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ রয়ে গেছে। ইউনিটারি ফিচারে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, আমরা কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নয়। এটা কিন্তু একটা পার্থক্য ফেডারেল ফিচারের সাথে আমাদের দেশের সংবিধানের। দেখো, একটাই সিঙ্গেল কনস্টিটিউশন আছে আমাদের দেশে, একটাই সুপ্রিম কোর্ট, প্রত্যেক রাজ্যে গভর্নর অ্যাপয়েন্ট করা আছে। আর ফিনান্সের ব্যাপারটা বা অর্থের ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু নির্ভরশীল কার উপরে? কেন্দ্রের উপরে। অর্থ ব্যবস্থা কিন্তু কেন্দ্রের উপরে বেশিটাই নির্ভরশীল। এগুলো ছিল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অংশ। তো এই জন্যে একে না ফেডারেল না ইউনিটারি এসব না বলে আমাদের সংবিধানের ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে ইটস আ কোয়াসি ফেডারাল টাইপ, আধা যুক্তরাজ্যীয়। প্রিয়াম্বেল সম্বন্ধে দুটো তথ্য জেনে রাখো। যে তথ্য দুটি হলো, প্রিয়াম্বেলকে কিন্তু প্রিয়াম্বেল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার কনস্টিটিউশন, এই কথাটা বলেছিলেন KM মুন্সি। এবং প্রিয়াম্বেল ইজ দ্য কি টু দ্য কনস্টিটিউশন, এটা বলেছিলেন TD ভার্গব। এই দুটো কিন্তু পরীক্ষায় আসা যাওয়া করে। আর প্রস্তাবনা হলো
পরিচয়পত্র সংবিধানের, এটা বলেছেন N.A. পালকিওয়ালা। এইগুলো একটু, এই তিনটে কোটেশন কিন্তু একটু মনে রাখো, তোমাদের পরীক্ষায় আসা যাওয়া করে তিনটে কোটেশন। দেখব সংবিধান যখন গৃহীত হয় তখন যে মন্ত্রিসভা তৈরি করা হয়েছিল সেই মন্ত্রিসভার কিছু গঠন দেখো। জওহরলাল নেহরু দায়িত্ব পেয়েছিলেন বিদেশ মন্ত্রক ও প্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল, যেটা আসে খুব আসে, সেটা সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। জন মাথাই ছিলেন ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী। জগজীবন রাম ছিলেন ভারতবর্ষের প্রথম শ্রমমন্ত্রী। সর্দার বলদেব সিং ছিলেন প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন তৎকালীন ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার বা শিল্পমন্ত্রী। আর সম্মুখম চেট্টি ছিলেন প্রথম ভারতের অর্থমন্ত্রী। এই কটা তথ্য কিন্তু তোমাদের জানতে হবে, এগুলো জেনে রাখো, খাতায় লিখে রাখো। যে কটা বললাম এই কটা কিন্তু পরীক্ষায় এসছে।